আমরা প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো হয়ে চললে ভালো মানুষ হওয়া যায়, তাহলে ছাত্র শিবির সংগঠন করার কি প্রয়োজন? এইটা একটা বড় প্রশ্ন করছেন আপনি। আপনি ঘরে বৈশা বই খাতা পড়লেই তো হয়, আবার স্কুল কলেজে যে পরীক্ষা দেওয়ার কি প্রয়োজন আছে? ওগুলার তো দরকার ছিল না। এই ইনস্টিটিউশনে অযাচিত খরচ করে লাভটা কি? আপনি তো বুঝতেছেন পড়াশোনাটা গুরুত্বপূর্ণ, তা ঘরে বসে পড়ে শিক্ষিত হন। আল্লাহর কোনো বান্দা ঘরে বসে পরীক্ষা শিক্ষিত হইয়া এরপরে নিজে নিজে পরীক্ষা দিয়ে নিজে সার্টিফিকেট নিজে বানাবে? একা একা কি পড়ায় মন বসে? কম্পিটিশন না থাকলে ওই পড়ায় আগ্রহ হয়? এই জন্য ইনস্টিটিউশন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। কারণ মানুষ একা থাকলে নেকড়েবাঘ তাকে খেয়ে ফেলতে পারে। যখন সংঘবদ্ধ হয়ে যায় তখন একটা শক্তি হয়। ইউনাইটেড উই স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল। যখন আমরা একতাবদ্ধ থাকি এটা একটা শক্তি। একজন আরেকজনকে ইসলাহ করে, সংশোধন করে। ব্যক্তি একা সাফিসিয়েন্ট না, সেলফ সাফিসিয়েন্ট না, সোসাইটির সাথে তাকে মিলতে হয়। এজন্য ইসলাম বলে যারা একই মানে ফিলসফি ধারণ করি তারা যখন ইউনাইটেড থাকি তখন এর বেস্ট একটা আউটকাম আমরা পাই। ইসলাম এই জন্য ইউনাইটেড থাকতে বলে। ইউনাইটেড না থাকলে আপনি দেখতেছেন চোখের সামনে একজন মানুষ লুণ্ঠিত হচ্ছে, একজন মানুষ হত্যার শিকার হচ্ছে, নির্যাতন জুলুমের শিকার হচ্ছে, আপনি একজন ব্যক্তি প্রতিবাদ করে পারবেন না। যখন আপনি সংঘবদ্ধ থাকবেন, অন্যায় কেউ করতে চাইলে এই সংঘবদ্ধ শক্তিকে সবাই ভয় পায়। একা একা নামাজ পড়া বিধান ইসলামে এমনও তো হইতে পারত। প্রশ্নটা ছাত্র শিবিরের আগে করার আগে বলতে পারতেন যে ভাই, মসজিদে যেয়া 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়া, জামাতে পড়া, এইটা কেন ইসলামের বিধান? এইটা না কইরা আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে ফরজ, আমি রাতের বেলায় একসাথে 5 ওয়াক্ত নামাজটা আইনা পড়ে দিলাম আমার সময় অনুযায়ী, এটাই তো হইলে হইতো। কেন ইন্নাস সালাতা কি ওই যে বলা হয়েছে কিতাবা মাউকুতা শব্দটা ব্যবহার করা হয়েছে? নির্ধারিত সময় নামাজ পড়তে হবে, নির্ধারিত সময়, আবার সংঘবদ্ধভাবে ইমামের পেছনে। ইমাম আহমদ ইবনে হাম্বল এক মসজিদে 2 নামাজ এলাও করতেন না। একবার জামাত হয়ে গেছে, সেকেন্ড টাইম আর কোনো জামাত হবে না। ওই জামাতের সময় সবাই স্টিল হাজির হতে হবে। জামাতের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বলছে মসজিদে নামাজ হচ্ছে আর ঘরে মানুষ বসে আছে, আমার মনে চায় ওই ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেই, যেই ঘরে পুরুষরা আছে মসজিদে নামাজ হচ্ছে অথচ নামাজে উপস্থিত হয় না। আমি শুধু এই কারণেই ঘরগুলো পুড়িয়ে দেই না যে ওইখানে দুর্বল শিশুরা আর নারীরা অবস্থান করে, এ কারণে আমি ওই ঘরগুলো পুরাই দেই না। কারণ পুরুষের জন্য জামাতে হাজির হওয়া এটা গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই নামাজে একজন ইমামের পিছনে দাঁড়ানো মানে একজনের পেছনে ইত্তেবা করা। ইমাম যখন রুকুতে যায়, আপনি ঘাড় ব্যাগা করে যদি বলেন যে এই ইমামের কথা শুনবো না, আমি এখন সেজদাই পড়ে থাকবো, নামাজ হবে ফাসিক হয়ে যাবে। ইমাম যখন দাঁড়াবে আপনাকে দাঁড়াইতে হবে। আবার আপনি চিন্তা করলেন ওই ইমামের চাইতে তো আমি বেশি বুঝি, তো ইমাম রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাব, যা হয় হবে, আপনার নামাজ হবে? ইমাম যাবে এরপরে আপনার যাইতে হবে, আগে যাবেন তো ফাসেক হয়ে যাবে। কেন ইসলামে এই বিধান? ইউনাইটেড জিনিসটাকেই কাফের মুশরিকরা ভয় পায়। ইন্ডিভিজুয়ালি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, ওগুলো রাশিয়ায় করে, চায়নায় করে, আমেরিকায় করে, ইউএসএ তো করে, সুইডেনে করে, নরওয়ে করে, ডেনমার্কে করে, কানাডায় করে, পৃথিবীর সব জায়গায় করে, কোনো সমস্যা না। সমস্যা হইল যখন ইউনাইটেড হয়ে তারা বলবে অন্যায়ের বিরুদ্ধে আমি, মাদকের বিরুদ্ধে আমি, সন্ত্রাসের বিরুদ্ধে আমি, সাদাবাজির বিরুদ্ধে আমি, তখনই ভয়, এই তো আমার গদি নড়ে যাচ্ছে। প্রবলেমটা এখানে। ইসলাম ওই ইউনাইটেড বিষয়টার দিকেই খেয়াল রাখে। এ কারণেই ইসলামী ছাত্র শিবির সংঘবদ্ধতার কথা বলে এবং ইসলাম ওই সংঘবদ্ধতার কথা বলছে। ইসলাম না বললে আমরা বলতাম না। আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন সংঘবদ্ধভাবে থাকতে। এ কারণেই আমরা আপনাদেরকে এই রাস্তায় ডাকি। এবং সংঘবদ্ধভাবে থাকলে রাষ্ট্রের সমস্যা, সমাজের সমস্যা, ব্যক্তির সমস্যা, ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনের পরিপূরক হয়ে আমরা এগুলো পালন করতে পারি। এর মাধ্যমে একটা কমিউনিটি ডেভেলপ করে এবং আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ী ভাব তৈরি হয়। আমার এক বন্ধু ছিল এরকম। ছোটোবেলায় আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তো ওরে শিবিরের দাওয়াত দিছি। ও শিবিরে আসার আগে আমার এই প্রশ্নটা করছে। ওর নাম বললে ও বক্তব্য শুনে লজ্জা পাবে, এই জন্য বললাম না। ও আমারে বলছে যে নামাজ পড়লেই তো হয়, রোজা রাখলেই তো হয়, তোর শিবির করা লাগবে কেন? আমি এমনি ভালো চলবো, আমার বাবা আমার খোঁজখবর রাখে। তো তখন কি আমি যাবি বুঝাইছি, আমি ওটা বুঝি নাই, তখন তো অত নলেজ নাই। পরে অনেক দিন পরে তার সাথে দেখা, আমার ইউনিভার্সিটি লাইফ শেষ, এরপরে দেখা হইলো। তো দেখলাম যে আগের যে স্বাস্থ্য ভেঙে গেছে, মাদকাসক্ত, চাকরি বাকরি পায় না, লেখাপড়াটা ঠিক মতো শেষ করতে পারে না। আমি বললাম কি হয়েছে, এখন কি ভালো আছো? বলে না, অনেক কিছুই শেষ হয়ে গেছে। একা একা থাকতে গিয়ে নিজের চরিত্র হারাইছে, নৈতিকতা হারাইছে, একাডেমিক ক্যারিয়ারটা হারাইছে। তা আমি বলছিলাম ওই সময় তোমার ওই কারণে বলছিলাম সংঘবদ্ধতা আল্লাহর বিধান, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই।
সুতরাং এর ভিতরে একটা কল্যাণ আছে। আমরা গতকাল দেখেছি যে গাইবান্ধা একটি ইউনিয়ন সভাপতিকে যুবদলের 2 সন্ত্রাসী বিচ্ছিন্ন ঘটনায় তাকে হত্যা করেছে। আমরা বরাবর দেখি আমাদের পদক্ষেপে মিছিলে সীমাবদ্ধ থেকে তার দৃষ্টান্ত না, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সন্ধ্যার মধ্যে সকলকে গ্রেপ্তার করা হবে। গতকাল থানা ঘেরাও করা হয়েছে। এর বাইরে ইসলামী ছাত্র শিবির আর কি করবে বলেন? এই যারা হত্যা করতেছে এদের ভিতরে তো মানবিকতা বলতে কিছু নাই। এখন আমরা পাল্টা কি করব? এনার্কি সিচুয়েশন করে এই সোসাইটির মধ্যে পাল্টা গ্যাঞ্জাম, 1 জনের থেকে 10 জন, 10 জন থেকে 20 জন হত্যাকাণ্ডের শিকার হবে। এগুলো আমরা চাই না, আমরা শান্তি চাই। আমাদেরকে আঘাত করলে আমরা গঠনতান্ত্রিকভাবে মৌলিক সিস্টেম রাষ্ট্রের যেগুলো আছে এগুলো মেনটেন করে, আইন মেনটেন করে আমরা করার চেষ্টা করি। আমরা যদি ভায়োলেট করি, কোনো কিছু ভায়োলেশন করি, ওদের নামে তো মামলা হবে না, মামলা ঠিকই আমাদের নামে 10 জনের নামে দিয়ে এরপরে সব জেলে পড়বে। মার্ডার কেসের মামলা এই যে আওয়ামী লীগ আমলে তাই তো করছে, মারছে আমাদের, হত্যা করছে আমাদের, ওই মামলার আসামি আবার আমরা 10 বছর 8 বছর ধরে আবার জেলে। মিছিলে কিন্তু স্বাভাবিকভাবে এই সিচুয়েশনগুলোর দিকেই আজকে বর্তমান সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে। আমরা সিস্টেমের মধ্যে থেকে প্রতিবাদ জানাচ্ছি। যদি এই সিস্টেমের মধ্যে সরকারের বোধোদয় না হয় তাহলে যে সিস্টেমে আমাদের দাবি আদায় করতে হয় আমরা সেদিকে যাব। সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে এই জায়গা থেকে এই জাতিকে তারা হেফাজত করবে। কেন পারছে না? সরকারের নির্দেশনা আইন শৃঙ্খলা শুনছে না। কারণ হচ্ছে এখানে সব আওয়ামী দোসর বসা। 17 বছর, বিগত 17 বছরে আওয়ামী লীগ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, বিডিআর এগুলোতে নিজের পার্সন ছাড়া একজন পার্সনকেও চাকরি দেয়নি। এরা দেশের আইন শৃঙ্খলার চাইতে আওয়ামী লীগ তোষণ, আওয়ামী লীগ পুনর্বাসনের কাজে বেশি ব্যস্ত হয়ে আছে। বিগত 100 দিনে সরকারি হিসেব মতে বলছে 605 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বেসরকারি হিসাব বললে 911 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের কোনো প্রতিকার নাই, বিচার নাই। আমরা সব হত্যাকাণ্ডের বিরুদ্ধেই কথা বলছি। সাময়িকভাবে এইগুলোর অধিকাংশের সাথেই বিএনপির নেতাকর্মীরা জড়িত আছে। আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পরে পুলিশ কিছু গ্রেপ্তার করছে, আজকে সন্ধ্যার মধ্যে বাকিদের গ্রেপ্তার করবে বলছে। বিএনপি তাদের জায়গা থেকে তারা সাসপেনশন করছে, বহিষ্কার দিয়েছে। আমরা তাদেরকে সতর্ক করছি, নেতাকর্মীদেরকে ফোন দিয়েছি, বলেছি আমরা এনার্কি সিচুয়েশন চাই না, কেওয়াস চাই না, দয়া করে এগুলো নিয়ন্ত্রণ করেন। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনাদের গদিটা টিকায় রাখা আপনাদের জন্য এত সহজ হবে না। আমরা বাংলাদেশকে আর কোনো অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাই না। আমরা আপনাদের কোঅপারেশন করতে চাই। যদি সেই কোঅপারেশন আপনাদের ভালো না লাগে, যেই ভাষা ভালো লাগে সেই ভাষার দিকেই আমরা যাব। সময়ের অপেক্ষা করেন এবং ভালো হয়ে যান, ভদ্র হন, দেশটা সুন্দরভাবে চালান। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। 17টা বছর যারা জুলুমের শিকার হয়েছেন, কত মানুষ তাদের মারা গেছে, আয়নাঘরে গেছে, গুম হয়েছে, দেশান্তরিত হয়েছে। এই মানুষগুলোই এখন আবার জুলুম হয়ে গেছে, জালেম হয়ে গেছে, জুলুমবাজে পরিণত হয়েছে। গাইবান্ধায় যে ঘটনা ঘটছে গতকাল দেখছেন আপনারা, সেইখানে যে বিএনপির নেতাকর্মী যেগুলো ছিল, যুবলীগের, যুবদলের, এই নেতাকর্মীগুলো ওইখানের ঘের বাড়ি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছুর সাথে জড়িত। সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনা মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের ঘর বাড়িতে আগুন ধরাই দিচ্ছে, বলছে এদেরকে আর এই এলাকায় থাকতে দেবো। শুধু হাত বদলাইছে, আওয়ামী লীগ ছিল ওইগুলো পালাইছে, ওদের পুরাতন বন্দোবস্ত সব কিছু এখন এরা চালাচ্ছে। লজ্জাজনক বিষয়। বারবার আমরা বলছি এগুলো থেকে জাতিকে মুক্তি দাও, মানুষকে মুক্তি দাও, শান্তিতে থাকতে দাও, ব্যবসা করতে দাও, মানুষকে, দেশটাকে ভালোবাসতে দাও। সিন্ডিকেট করো না, চাঁদাবাজি করো না। মানুষ সহ্য করে, সীমা পারিয়ে গেলে তার পরিণতিটা কত করুণ হয় তা জুলাই বিপ্লব থেকে শিক্ষা তারা নেয় নাই। আসলে আমরা জানি না কেন তারা নেয় না। আসলে এদের একটা বড় অংশ তখন মিছিল মিটিংয়ে আন্দোলন সংগ্রামে ছিল না, বিদেশে পালাইছিল। নেতাকর্মীরা তো অধিকাংশই বিদেশে পালাইছে। আইসা এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপছে। এই কারণে বুঝতে পারতেছেন আন্দোলনের তীব্রতা কত, ক্ষিপ্রতা কত ছিল। কত মানুষ জীবন দিয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান তার হাত হারা হয়েছে, পা হারা হয়েছে। এই মর্যাদাটা তারা বুঝতে পারতেছে না। আইসা তো ওই পরিবার কাঠামোর ভিতরে ঢুকে গেছে। যারা লন্ডনে সেফ জীবনযাপন করছে, সেফ লেখাপড়া করছে, তারা এখন আইসা সংসদের ফার্স্ট সারিতে, তারা বিদেশ ভ্রমণে ফার্স্ট সারিতে, তারা মন্ত্রিত্বের ফার্স্ট সারিতে, তারা ডিসিশন মেকিংয়ের ফার্স্ট সারিতে অবস্থান করে। লজ্জাজনক রাষ্ট্রের জন্য। পারিবারিক কাঠামো থেকে এই রাষ্ট্রকে বের করতে হবে। সমাজ কাঠামো নতুনভাবে পুনর্গঠনের সময় এসেছে। আমরা সেই কাজগুলো করব ইনশাআল্লাহ। আপনাদেরকে জাগতে হবে, তরুণ সমাজকে ভয়েস রেজ করতে হবে। আমি আপনাদের কাছে সর্বশেষ এতটুকু নিবেদন করতে চাই, আপনারা সাতক্ষীরা সরকারি কলেজে পড়েন, বাংলাদেশের একেবারেই প্রান্তিক মার্জিনাল একটা এলাকা থেকে আপনারা লেখাপড়া করছেন। কলেজগুলোতে
আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, আর সবচেয়ে বড় বেকার তৈরির ফ্যাক্টরি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা বলতে কোনো লজ্জা নাই। লেখাপড়া শেষ করে এই ছাত্ররা 5 বছর পরে আনসার্টেইন, জানে না তার লাইফে সে পরবর্তীতে গিয়ে কী করবে। এত বড় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, ইউজিসির বরাদ্দ ঢাকা ইউনিভার্সিটির মতো বরাদ্দ এখানে দেওয়া হয় না, অথচ লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। কলেজগুলো আন্ডার ডেভেলপ, এখানে কম্পিউটার ল্যাব প্রতিটা ছাত্রের জন্য। এখন আধুনিক যুগ, লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। আগামীর দিনে ডেল্টা প্ল্যানে বাংলাদেশের টার্গেট করা হয়েছে $50 বিলিয়ন, শুধু এই খাত থেকে এই সরকার আয় করবে। আগামীর বাংলাদেশের টেকনোলজির উপরে ডিপেন্ড করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এই এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য প্রজন্মকে তৈরি করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগানোর যে কাঠামোগুলো গড়ে তোলার দরকার ছিল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা তারা দেখবেন না। বাজেটের আগে আমরা বক্তব্যে বলেছি, বারবার সেমিনার করেছি, স্মারকলিপি দিয়েছি, সরকারকে বলছি দয়া করে শিক্ষা খাতে বাজেট 20% বাড়ান। টোটাল বাজেটের 20%, 18% এখানে দেন। আবার দিয়ে খালি বেতন আর বিল্ডিং উঠানোর জন্য দিয়েন না, এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলিং করেন, কাউন্সিলিং সেন্টার তৈরি করেন, তাদেরকে একাডেমির বাইরে গিয়ে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিটা ইনস্টিটিউট, প্রতিটা ক্যাম্পাসগুলোতে আলাদা বরাদ্দ, আলাদা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেন। সেখানে স্টুডেন্টরা যাবে, কম্পিউটার শিখবে, ব্যবসায়িক পলিসিগুলো শিখবে, তার ট্যালেন্টগুলোকে তার কাজে লাগাবে, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো গ্রো আপ করবে। কিন্তু কে শোনে কার কথা? এই দেশটারে অকর্মণ্য করে রাখতে পারলেই দাদাবাবুদের শান্তি, তাদের চাইতে আমার দেশ বড় হয়ে গেলে তার 7 সিস্টার্সের উপরে আঘাত আসবে। এ কারণে এই বাংলাদেশ গর্জে উঠুক, বাংলাদেশের তরুণ প্রজন্ম শিখে যোগ্যতা সম্পন্ন হয়ে উঠুক, তাই এটা চায় না। যেহেতু সরকার চায় না, আপনি আমি কি বসে থাকবো? নিজেকে শিখতে হবে ভাই। বাংলাদেশটা আপনার, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তুলতে হবে আপনার। আজকে যারা সরকারে আছে 5 বছরের জন্য হয়তো আসছে, লুটপাট করে খেয়ে চলে যাবে। দিন শেষে এই প্রজন্ম আপনার, এই বাংলাদেশকে আপনি গড়ে তুলতে হবে। আপনার পরবর্তী প্রজন্মকে, এই ভূখণ্ডকে নিরাপদ করতে হবে। এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে গঠিত হতে হবে। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এই ভূখণ্ড আমাকে অনেক কিছু দিবে, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আমাকে সেই ব্রড দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠতে হবে। এই প্রান্তিক এলাকা থেকেই গড়ে উঠে বাংলাদেশ নেতৃত্ব দেয়, এই প্রান্তিক এলাকা থেকে গড়ে উঠে বিশ্ব মানচিত্রে তাদের অবস্থান তৈরি করে নেয়। এজন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে নিজের অ্যাম্বিশনগুলোতে জাগ্রত করেন, ব্যক্তিকে সোয়াট অ্যানালাইসিস করেন। আপনার স্ট্রেংথগুলো কী, আপনার উইকনেসগুলো কী, আপনার অপরচুনিটিস কী, আপনার জন্য থ্রেট কী, পসিবল থ্রেটগুলো কী আছে। আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার পড়তে ভালো লাগে, টেবিলে বসতে ভালো লাগে, ইংরেজিটা ভালো পারেন, অ্যাম্বিশন আছে, ধৈর্য আছে, এটা আপনার স্ট্রেংথ। উইকনেস হইতে পারে আপনার বাবার টাকা নাই, অনেক লেখাপড়া শেষ করে আপনি অনেক দিন পর্যন্ত বেকার থাইকা চাকরির প্রিপারেশন নিতে পারবেন না। এটাকে আইডেন্টিফাই করেন, আপনার জন্য প্রবাবল থ্রেটগুলো আইডেন্টিফাই করেন। এরপরে চিন্তা করেন ফার্স্ট ইয়ার থেকে আমার একটা মাস্টার প্ল্যান করে মাস্টার্স পর্যন্ত করতে হবে। মাস্টার্স পাস করার পরেই জব সেক্টরে আমার ইন্টারেন্স নিতে হবে। জব সেক্টরে এখন কাদেরকে জব সেক্টরগুলো হায়ার করে সেই কোয়ালিটি এডুকেশন আমাকে নিতে হবে। অক্সফোর্ড ইউনিয়ন পর্যন্ত, অক্সফোর্ড থেকে অনেক ধরনের কোর্স, MIT থেকে অনেক ধরনের সফট কোর্স আপনার জন্য লঞ্চ করে, যেগুলোর সার্টিফিকেটও অক্সফোর্ড দেয়, হার্ভার্ড দেয়, ক্যামব্রিজ দেয়। বাংলাদেশ থেকে এই কোর্সগুলো 6 মাস, 1 বছরের কোর্সগুলো আপনি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কম্পিউটার শিখেন, হার্ড স্কিলগুলো শিখেন, সফট স্কিলের বিভিন্ন ধরনের কোর্সগুলো আপনি করেন, আর্টিকেল পাবলিশ করেন। আপনি যদি BCS দিতে চান, সরকারি চাকরি করতে চান, NTRCর পরীক্ষা দিয়ে শিখতে চান, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে ধারাবাহিকভাবে একটা টিম করবেন। সায়েন্সের একজন বন্ধুকে নেবেন, আর্টসের একজন বন্ধুকে নেবেন, ম্যাথমেটিক্সের একজন বন্ধুকে নেবেন, অথবা ভালো মানের ইংরেজি পারে এমন একজন বন্ধুকে নিয়ে 4-5 জনের একটা টিম করবেন। এই যে বিশাল একটা ক্যাম্পাস করে দিয়েছে, এগুলো আড্ডা দেওয়ার জন্য না, এগুলো শুধুমাত্র বার্থডে পার্টি করার জন্য এই বিশাল ক্যাম্পাসের এই আঙিনাগুলো না। এই ক্যাম্পাসের প্রতিটা পিলারগুলো যেন কথা বলে, প্রতিটা গাছের গোড়ায় 5-7 জন বসে বসে জ্ঞান চর্চা করবেন। আপনারা যদি টিম ওয়ার্ক করেন 5 বছরের ব্যবধানে, হ্যাঁ আমরা সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব, ম্যাথমেটিক্সটা শেষ হয়ে গেলে থার্ড ইয়ারে উঠলে আমরা সায়েন্স প্র্যাকটিসটা করব। জবের জন্য যে কয়টা সেক্টর থেকে পরীক্ষা হয় সেইগুলোর প্রিপারেশন যদি আপনি এই 5 বছরে নিয়ে ফেলতে পারেন, একটা কনফিডেন্স গ্রো আপ করবে। আপনি মনে করেন বিজনেস করবেন, তাহলে কম্পিউটারের উপরে কোর্স করেন, বিজনেস আইডিয়া ডেভেলপের উপরে কোর্স করেন, ওই বিজনেস সম্বন্ধে ডিপলি জানেন। আপনি যে সেক্টরে নিজেকে গড়তে চান, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, হায়ার স্টাডি করতে যেতে পারেন, কোনো প্রতিবন্ধকতা নাই। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি বিদেশে একই, এটাও ইউনিভার্সিটি ওইটাও ইউনিভার্সিটি। ওই জায়গায় জিজ্ঞাসা করে না কোন ইউনিভার্সিটি, শুধু জিজ্ঞাসা করে রেজাল্ট। ন্যাশনালের রেজাল্টটা কঠিন, মিনিমাম 3.25 রেজাল্টটা রাখেন,
এরপরে আইএলসের জন্য প্র্যাকটিস করেন। ভালো আইএলসের যদি স্কোর থাকে ইউরোপ আমেরিকায় চলে যেতে পারবেন অনায়াসে, অস্ট্রেলিয়াতে যেতে পারবেন, কানাডায় যেতে পারবেন লেখাপড়ার জন্য। সেখানেও আপনার জন্য সব ব্যবস্থাপনা করা আছে। আপনি যদি মনে করেন যে না আমার টেকনিক্যাল নলেজ ভালো, তাহলে আমি চায়নায় যেতে পারি। চায়নায় প্রচুর স্কলারশিপ অফার করে। শুধু ব্যারিয়ার হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা। 1 বছর চেষ্টা করলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন। জার্মানিতে লেখাপড়া একেবারেই ফ্রি। লেখাপড়ার জন্য জাস্ট আবেদন করবেন, গেলেই লেখাপড়া ফ্রি। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, জার্মানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আপনি যে দেশে যেতে চান বাছাই করেন, এসওপি লেখেন, 2-1টা আর্টিকেল পাবলিশ করেন, 2-1জন টিচারের সাথে ভালো সম্পর্ক করেন যারা এই রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে। যদি একান্ত না পান ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করেন, আমরা ইউনিভার্সিটির টিচারদের সাথে আপনাদের নেটওয়ার্ক করে দেবো যাতে পাবলিকেশনে সহযোগিতা হয়। আপনারা চেষ্টা করেন নিজেকে গড়ে তোলার। নিজেকে শুধু স্বার্থবাদী হয়ে গড়ে তুললে হবে না, সমাজ ব্যবস্থার জন্য, এই রাষ্ট্র কাঠামোর জন্য আপনাকে গড়ে উঠতে হবে। আইনস্টাইন একটা বক্তব্যে বলতো, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি তোমার ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তোমাকে বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। সুতরাং বাইসাইকেলের প্যাডেল ঘোরানোর জন্য তার মানে প্রচণ্ড রকমের অধ্যবসায় করতে হবে। চাকরির সেক্টরটা অনেক বেশি ট্রমাটাইজ, কঠিন। 41 লক্ষ বেকার বাংলাদেশে এখন বসা আছে, তার মধ্যে 34% হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষিত বেকার। সুতরাং জব সেক্টরটা অনেক কম্পিটিটিভ। আর শিক্ষিত বেকারের পেছনে মূল কারণটা হচ্ছে কোয়ালিটিলেস এডুকেশন নিয়ে তারা ওইখানে বসে আছে। দুনিয়ার কেউ কোয়ালিটি লেস মানুষকে চাকরি দিতে চায় না। কষ্ট সহিষ্ণু হওয়া উচিত, নিজেকে গড়ে তোলার অ্যাম্বিশন থাকা উচিত, নিজের টার্গেটটা নির্ধারণ করা উচিত। আপনার সেই টার্গেট নিয়ে আপনারা কাজ করেন, নিজেকে গড়ে তুলতে পারলে সমাজ ব্যবস্থা আপনার কাছ থেকে কিছু পাবে। আমরা আশা করি আপনাদের মধ্য থেকে সেই প্রজন্ম গড়ে উঠবে। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সেই সহযোগিতা করতে চায়। আজকের এই প্রোগ্রামে আপনারা এসেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুবই ভালো লাগছে। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে, সকল নবীন শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের লাইফটা সুন্দর হোক, আগামীর জীবনের পথ চলা সুন্দর হোক, নৈতিকতা সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।